সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন সর্বনিম্ন ৪,০০০ থেকে সর্বোচ্চ ৪৫,০০০ টাকা করার সুপারিশ। ভোলায় জঙ্গি ঘাঁটি গ্রিন ক্রিসেন্টের প্রতিষ্ঠাতা ফয়সাল ও তার সহযোগী বাদল গ্রেপ্তার। এবং রাজধানীর আবাসন সমস্যা নিরসনে ১,২৫,০০০ ফ্ল্যাট নির্মাণ করবে সরকার। শুধুমাত্র একটেল পোস্টপেইডে মাত্র ৬৮ পয়সা মিনিট, ২৪ ঘন্টা যে কোনো মোবাইলে একটেল। শুনছিলেন শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে সরকারি হাসপাতালের সমস্যা ও সেবার মান নিয়ে ধারাবাহিক প্রতিবেদন। সরকারি ও বিরোধী দলের সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে সংসদে আজ উপজেলা পরিষদ বিল ২০০৯ পাশ হয়েছে। এই বিল পাশ হওয়ায় উপজেলা পরিষদে প্রতিষ্ঠিত হল স্থানীয় সংসদ সদস্যের কর্তৃত্ব। আর শেষ মুহূর্তে আনা সংশোধনীর কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইএনও এখন থেকে পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার পরিবর্তে সচিব হিসেবে চিহ্নিত হবেন। এছাড়া সংসদে আজ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর বিল এবং গ্রাম সরকার রহিতকরণ বিল সহ ৩টি বিল পাশ হয়। মানস ঘোষের রিপোর্ট। বুদ্ধিজীবীরা এবং বিভিন্ন গণমাধ্যমে অনেক আলোচনা হয়েছে। আমি মনে করি এগুলোকে আরো একটু ভালো করে যাচাই বাছাই করার প্রয়োজনীয়তা আছে, জনমত যাচাইয়ের প্রয়োজনীয়তা আছে। সেই কারণে আমি প্রস্তাব করি বিলটিকে জনমত বাছাইয়ের জন্য পাঠানো হোক। আবারও আমি বলি এই আইনের এই বিলের আমি বিরোধিতা করছি না, সমর্থন করি আমি। সংসদ সদস্যদের মধ্যে থেকে দু একজন মৃদু আপত্তি জানানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত সরকারি ও বিরোধী দলের প্রায় সব সদস্যের একযোগে আপত্তি ও বাধার কারণে তারাও চুপচাপ বসে পড়েন। বিলটির যে দফায় উপজেলা পরিষদে সংসদ সদস্যদের ক্ষমতা দেওয়ার কথা বলা আছে, সরকারি দলের সদস্য আকম মোজাম্মেল হক সেই দফাটি বর্জন করার জন্য সংশোধনী এনেও শেষ পর্যন্ত প্রত্যাহার করে নেন। বিলের বিরোধিতা করে সংসদের বাইরে যারা বক্তব্য রাখছেন, বিলটি পাশের সময় স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম তাদের তীব্র ভাষায় সমালোচনা করেন। এই বিলের কয়েকটি ধারা সংশোধনীর ব্যাপারে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন প্রচার মাধ্যম সহ বিভিন্ন জায়গায় আলোচনা চলছে এবং সেখানে অনেক অপব্যাখ্যা করা হয়েছে। সেখানে কোথাও কোথাও বলা হয়েছে যে সংশোধনীগুলি যদি আনা হয় তাহলে সেটা সংবিধান বিরোধী হবে। সংবিধানের ৭ অনুচ্ছেদ অনুযায়ী জনগণই সরকারের সকল ক্ষমতার মালিক। সংবিধানের ২৬ থেকে ৪৭ অনুচ্ছেদের বর্ণিত জনগণের সকল মৌলিক অধিকার সমূহ নিশ্চিত করার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। সুতরাং মাননীয় স্পিকার, এই সংশোধনী, এই আইন কোনো মতেই সংবিধান বহির্ভূত হতে পারে না। শেষ মুহূর্তে সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরুর আনা একটি সংশোধনী গ্রহণ করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এখন থেকে পরিষদের সচিব হিসেবে কাজ করবেন। মূল বিলের প্রস্তাবে ইউনোকে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে উল্লেখ করা হয়েছিল। এটা একটা নির্দোষ প্রস্তাবনা যে উপজেলা নির্বাহী অফিসার পরিষদের সচিব থাকবেন এবং তিনি সেক্রেটারিয়াল সাপোর্ট দেবেন। সংসদে উত্থাপনের পর থেকে উপজেলা পরিষদ বিল নিয়ে ব্যাপক সমালোচনা হয়। সংসদ সদস্যদের কর্তৃত্ব বহাল রাখায় নিজেদের স্বাধীনতা নিয়ন্ত্রিত হওয়ার অভিযোগ এনে উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যানরা এই বিলের বিরোধিতা করে আসছিলেন। উপজেলা পরিষদ বিল ছাড়াও সংসদে গ্রাম সরকার ব্যবস্থা বাতিল করে পাশ হয়েছে গ্রাম সরকার রহিতকরণ বিল সহ আরও 2টি বিল। মানস ঘোষ, এটিএন বাংলা, ঢাকা। বিশ্বের অন্যতম সমৃদ্ধ ভাষা বাংলাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষা হিসেবে অন্তর্ভুক্তির জন্য সংসদে সর্বসম্মত প্রস্তাব পাশ হয়েছে। সংসদ সদস্য মঈনুদ্দিন খান বাদল সংসদে কার্যপ্রণালী বিধির ১৪৭ ধারায় সাধারণ আলোচনায় বাংলাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষা হিসেবে গ্রহণ করার প্রস্তাব করেন। এর উপর সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের বক্তব্যের পর তা সর্বসম্মতিক্রমে পাশ হয়। মাননীয় মন্ত্রী মহোদয়, এখানে আপনি উপলব্ধি করতে জেলা পরিষদ জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মজিদকে ওএসডি করা হয়েছে। রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে পূর্ত সচিব ড নাসির উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে। আর পূর্ত মন্ত্রণালয়ে বিসিআইসি চেয়ারম্যান মাহবুবুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া হেদায়েতুল আল মামুনকে বেসামরিক বিমান কর্পোরেশনের চেয়ারম্যান অপূর্ব কুমার বিশ্বাসকেও ওএসডি করা হয়েছে।
সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য সর্বনিম্ন 4,000 থেকে সর্বোচ্চ 45,000 টাকা বেতনের সুপারিশ করে 20 তারিখের মধ্যে রিপোর্ট জমা দিচ্ছে জাতীয় বেতন কমিশন। অর্থমন্ত্রী বলেছেন, আর্থিক সীমাবদ্ধতার পাশাপাশি বর্তমানে জিনিসপত্রের দাম কিছুটা কমতে শুরু করায় আগামী বাজেটে বেতন কমিশনের সুপারিশ পুরোপুরি বাস্তবায়ন সম্ভব নয়। সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। গোলাম পারভেজের রিপোর্ট। জাতীয় বেতন কমিশনের কাজ প্রায় শেষের পথে। 28 এপ্রিল মেয়াদ শেষ হওয়ার আগেই সাবেক মন্ত্রিপরিষদ সচিব মীর মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এই কমিশন তাদের সুপারিশ সরকারের কাছে জমা দিচ্ছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের সুযোগ সুবিধা ও সর্বোচ্চ বেতন সীমা নিয়ে প্রথম দিকে সদস্যদের মধ্যে মতের অমিল থাকলেও শেষ পর্যন্ত তারা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছেন। জানা গেছে, সর্বনিম্ন 4,000 থেকে সর্বোচ্চ 45,000 টাকা বেতনের সুপারিশ করছে এই কমিশন। রিপোর্টে কর্মকর্তাদের নিজেদেরই আয়কর দেওয়ার সুপারিশ থাকছে। এছাড়া অন্যান্য সুযোগ সুবিধার হার আরও বাড়ানোর পাশাপাশি পেনশনভোগীদের সুবিধা অনেক বেশি বাড়ানোর সুপারিশ থাকছে কমিশনের রিপোর্টে। এদিকে অর্থমন্ত্রী বলেছেন, কমিশন যে সুপারিশই করুক না কেন আর্থিক সংকটের কারণে আগামী বাজেটে তা পুরোপুরি বাস্তবায়ন সম্ভব হবে না। বিকজ অফ বাজেটারি কনস্ট্রেন্ট একটা বড় বিল হলো স্যালারি বিলটা। ইট কামস টু অ্যাবাউট কত % অফ দ্য বাজেট। ইউ টেক দি টোটাল বাজেট ডেভেলপমেন্ট অ্যান্ড ইট কামস টু সামহার অ্যারাউন্ড 17-18% হবে। সুতরাং এটাতে ইউ ইনক্রিজ 1%, 2% করলেও তো কত বেড়ে যায়। সুতরাং এটা একটু গ্রাজুয়েশন প্রয়োজন। এটাও মনে রাখবেন, তাদের যখন নিযুক্তি হয় তখন there was a huge price increase in the country. Right now there is a huge price reduction in the country. তিনি আরো জানান, বর্তমান পরিস্থিতিতে বেতন কমিশনের কোন সুপারিশই পুরোপুরি বাস্তবায়ন সম্ভব নয়। গোলাম পারভেজ, এটিএন বাংলা, ঢাকা। ভোলার জঙ্গি ঘাঁটির প্রতিষ্ঠাতা যুক্তরাজ্যের নাগরিক ফয়সাল মোস্তফা ও তার সহযোগী সাইফুদ্দিন বাদলকে গাজীপুরের পুবাইল থেকে গ্রেফতার করেছে র্যাব। র্যাবের অতিরিক্ত মহাপরিচালক রেজানুর রহমান খান সংবাদ সম্মেলনে জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই ফয়সাল ও তার সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। মাহমুদুর রহমানের রিপোর্ট। ভোলার গ্রিন ক্রিসেন্ট মাদ্রাসা এতিমখানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক ও জঙ্গি উপকরণ উদ্ধার হওয়ার পরপরই গণমাধ্যমে এ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ফয়সাল মোস্তফার গ্রেপ্তারের বিষয়টি প্রকাশ পায়। তবে কোনো আইন প্রক্রিয়া সংস্থা বিষয়টি নিশ্চিত না করায় তা রহস্যই থেকে যায়। সব রহস্যের অবসান ঘটিয়ে বিকেলে র্যাব সদর দপ্তরে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে হাজির করা হয় জঙ্গিঘাটির প্রতিষ্ঠাতা ফয়সাল ও তার সহযোগী বাদলকে। র্যাবের দাবি, সোমবার ভোররাতে গাজীপুরের পুবাইল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজকে ভোর রাত্রে আমরা তাদেরকে ধরেছি। তাদেরকে এখন পর্যন্ত আমরা তাদের জিজ্ঞাসাবাদ করার সুযোগ তেমন একটা পাইনি, সময় পাইনি। আমরা এখন আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে নিয়ে আসব এবং তাকে তখন আমরা জিজ্ঞাসাবাদ করব এবং তার ফলে যা ইনফরমেশন আমরা পাবো তা অবশ্যই আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব। র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল রেজানুর রহমান খান সাংবাদিকদের জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও রিমান্ডে থাকা আসামি রাসেলের স্বীকারোক্তি মতে ফয়সাল ও তার সহযোগী বাদলকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে ভোলার বুরহানুদ্দিন থানায় হস্তান্তরের পর আইনি প্রক্রিয়া শেষে র্যাব হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। নির্দিষ্ট তথ্যের ভিত্তি ছাড়া তো আমরা কাউকে গ্রেফতার করি না। তো এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিছু তথ্য তো অবশ্যই আমাদের কাছে ছিল, আমরা সেটার উপরে ধরেছি, বাকিটা জিজ্ঞাসাবাদে বের হয়ে আসবে। গত 24 মার্চ ভোলার বুরহানুদ্দিনের রামকেশবপুর গ্রামের মাদ্রাসা অভিযান চালিয়ে র্যাব বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার করে। এখান থেকে গ্রেপ্তার করা হয় ওই মাদ্রাসার প্রশিক্ষক রাসেল সহ 4 জনকে। এর মধ্যে রাসেল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। গত সংসদ নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন দলের 87 প্রার্থী নির্বাচনী ব্যয়সীমা লঙ্ঘন করেছেন। 40টি আসনে 88 জন প্রার্থী নির্বাচনী ব্যয় নিয়ে এক গবেষণা চালিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, গড়ে একজন প্রার্থী 44 লাখ টাকার বেশি খরচ করেছেন। আর বিএনপি, জাতীয় পার্টি ও জামাত ইসলামী প্রার্থীদের গড় ব্যয় ছিল 50 লাখেরও বেশি। মাসুদুল হকের রিপোর্ট।
40টি আসনের 88 জন প্রার্থীর নির্বাচনী ব্যয় পর্যালোচনা করে টিআইবির গবেষণায় বলা হয় মাত্র 11 জন প্রার্থী নির্বাচন কমিশনের নির্ধারিত ব্যয়সীমা মেনে চলেছেন। এদের মধ্যে আওয়ামী লীগের 6 ও বিএনপির 4 জন। গত সংসদ নির্বাচনে 77 জন প্রার্থী নির্বাচনী ব্যয়সীমা লঙ্ঘন করেন। গবেষণায় আরো বলা হয় আওয়ামী লীগের প্রার্থীরা গড়ে 35,67,000, বিএনপির প্রার্থীরা 55,11,000, জামায়াতের প্রার্থীরা 56,16,000 ও জাতীয় পার্টির